सिवा मुझको कोई रोकना था, तुझे बस अपने संग रोकना था। जिद नहीं तू है मेरे दिल की आशा, नाम तेरा है मेरे मन की भाषा। कह नहीं पाते ज्यादा देखी बात तुझसे बात जरा सा, नाम तेरा है मेरे मन की भाषा, नाम तेरा है मेरे मन की भाषा, नाम तेरा है मेरे मन की भाषा, नाम तेरा है मेरे मन की भाषा। হাই গাইস, পডকাস্ট বালা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের সাথে যে রয়েছে সে বাংলা সারেগামা থেকে শুরু করে হিন্দি সারেগামাপা সব জায়গাতেই তার গানের মাধ্যমে সবার মন জয় করে এসেছে ওয়ান অফ দ্য বেস্ট ফিমেল সিঙ্গার স্নেহা ভট্টাচার্য। তো কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, তুমি ভালো আছো? একদম, তোমাদের আশীর্বাদে চলে যাচ্ছে। আরে বাবা, আমার আশীর্বাদ। আচ্ছা, মিউজিক নিয়ে বা সিঙ্গিং এ ক্যারিয়ার করবে, এটা কিভাবে মাথায় আসলো? মিউজিক নিয়ে কেরিয়ার করবো এটা আমার মাথাতে আসেইনি, কারণ এটা আমার কোনো প্ল্যানের মধ্যেও ছিল না। ইভেন আমি যখন বুঝতে পারি না তখন থেকে আমি মিউজিক শুরু করেছি। আমার যখন 2 বছর বয়স, মানে আমার হওয়ার আগে থেকে আমার মা বাবা ডিসাইড করে রেখেছিল যে সে ছেলে হোক বা মেয়ে সে মিউজিকই করবে, ওকে, সে সিঙ্গারই হবে। তো আমার মোটামুটি সেটা বাবারই ইচ্ছাটা প্রথমে জাগে, সেটা থেকে মাকে ইন্সপায়ার করে বাবা। সেখান থেকে আমি হওয়ার পরেই আস্তে আস্তে হারমোনিয়াম নিয়ে বসানো, এগুলো নিয়ে একটু দেখা। কারণ আমার মা বাবা কেউই গান শেখেনি, তারা কিন্তু কেউ মিউজিক ব্যাকগ্রাউন্ড থেকে নয়, কিন্তু আমাকে শেখাবে বলে তারা নিজেরা সেগুলো নিয়ে আস্তে আস্তে নিজেরা চর্চা করে। ইভেন আমার মা আগে শেখে, তারপর আমাকে শেখায়, কারণ একটা বাচ্চাকে শেখানোর জন্য সবার প্রথমে একটা মাই, ওই বয়স থেকে যদি শেখাতে হয় তাহলে অবভিয়াসলি মাই শেখাবে। তো সেই দিক থেকে মা আমাকে নিয়ে বসার পর শুরু হয় আস্তে আস্তে গান করা, গান শেখা। 2 বছর বয়স থেকে গান শেখা শুরু। 4.5 বছর বয়সে প্রথম রিয়ালিটি শোতে পার্টিসিপেট করি। তখন ইটিভি বাংলা তারানা হতো ওই সময় একদম। তখন আমি তখন আমার 4.5 বছর বয়স, ক্লাস 1-এ উঠবো, মানে ভর্তি করবে এই সময়টাতে। ওখানে পার্টিসিপেট করি, 2টো এপিসোড থাকে। ওটা আমার জীবনের প্রথম, মানে পড়াশোনার আগে রিয়েলিটি শোতে চলে গেছি। একদম। মানে রিয়েলিটি শো থেকে বড় কথা, মানে মানুষকে গান শোনাবো, এইটা একটা মূল বলতে পারো যে এটা ইচ্ছা ছিল মা বাবারও, যে আমরা গান শিখি গান শোনানোর জন্য, নিজে শোনার জন্য, নিজে ভালো থাকার জন্য, ইভেন আমাদের আশেপাশের মানুষজনকে সেই গানের মাধ্যমে তাদেরকে তার ইমোশনটা বোঝানোর জন্য। তো সেটাই কাজ ছিল, সেটাই আমার ইচ্ছা ছিল, বা আমার মা বাবার ইচ্ছা ছিল বলতে পারো। তারপর তো আমি আস্তে আস্তে সেটাই করি, করতে করতে গান নিজে থেকে আমি, আমার কাছে এখন এটা খাওয়া ঘুম যেরকম একটা অভ্যাস, সেরকম গানটাও একটা অভ্যাসের মতনই তৈরি হয়ে গেছে। সেটা মানে আলাদা করে এটা কোনো কেরিয়ার করব, প্রফেশনালি এটা করব, এরকম কোনোদিন ভাবিনি। সেটা অন দ্য প্রসেস হয়ে গেছে সেই পুরো বিষয়টা। একদম। আচ্ছা, বাংলা সারেগামাপাতে যখন তুমি গেলে ওই প্রসেসটা বলো, কিভাবে অডিশন হয়েছিল, কিভাবে জয়েন করলে? বাংলা সারেগামাপায়ের আগে আমি অলরেডি তখন 2016-তে আমি রথিজিৎ স্যারের কাছে গান শিখতে শুরু করি। ইভেন সেখানে অনেক কিছু পুরো নিজেকে পুরো টোটালি, আমি তার আগে যেরকম গান গাইতাম সেখান থেকে স্যার যেভাবে আমাকে গান শিখিয়েছে, পুরো নিজেকে ভেঙে দিই বলতে পারো, নিজেকে ভেঙে নতুন করে তৈরি করা। 2016 থেকে আমার গানের জনার চেঞ্জ হয়ে যায়, বিভিন্ন ধরনের গান আমি শুনতে শুরু করি, অনেক কিছু গিটার শিখতে শুরু করি। তো নিজেকে টোটালি অন্যভাবে প্রিপেয়ার করতে থাকি। এরকম গান শিখতে শিখতে হঠাৎ আবার 2018 যখন আমি সারেগামাপাতে যাই, তখন এরকমই আবার সারেগামাপা যেরকম এখন অডিশনে বলে, যে টিভিতে আসে না, যে টেলিভিশনে যে অ্যাড আসে যে এখানে অডিশন, কলকাতা অডিশন, তো যোধপুর পার্কে অডিশন ছিল। তো তখন আমি স্যারকে বলি, স্যার এরকম অডিশন হচ্ছে, আমি কি যাব? স্যার বলে, তোর যদি ইচ্ছা হয় তুই যা, তোর যদি মনে হয় যে তুই নিজে প্রিপেয়ার এটার জন্য প্রিপারেশন করেছিস, তুই ট্রাই করতে পারিস, ট্রাই করে দেখতে পারিস যে কি হয়।
কিভাবে রিয়েলিটি শো হয়, তো যেতে পারিস। তো ওখানে তারপর অডিশন দেওয়া শুরু। অডিশনটা ওটা একটা মানে আমার মা বাবা সবসময় আমাকে সবকিছুতে সাপোর্ট করেছে। আমি বলেছি মানে প্রথম থেকে ওদেরই, যেহেতু বলতে গেলে ওদেরই ইচ্ছা, ওদেরই পুরো যে প্ল্যানিংটা সেটার উপর আমি ছিলাম। আর আমি খুব ওবিডিয়েন্ট মেয়ে ছোটবেলা থেকে মা বাবার, আমি এখনো পর্যন্ত মা বাবার সব কথা শুনেই চলি। তো তখন সেরকম মা বাবা আমাকে নিয়ে যায় অডিশনে। অডিশন যেদিনকে ছিল তার আগের দিন বিকেলবেলা ওই স্পটে আমরা যাই, বিকেল থেকে লাইনে দাঁড়িয়ে অডিশন দিয়েছি। মানে লাইনে দাঁড়িয়ে কি, যেহেতু তার আগের দিন গেছি, তো অলরেডি রাত্রি 12টার মধ্যে 350 জনের লাইন অলরেডি ওখানে হয়ে গেছে। আগের দিন রাত্রি 12টার মধ্যে, আর সকাল অব্দি অলরেডি 3000 লোক কমপ্লিট। তো আমরা যেহেতু সবার প্রথমের দিকে যাই, তো আমি আর আমার একটা বন্ধু, ও গান শেখে স্যারের কাছে, প্রতিভা আর আমিই যাই। আর সেদিন রাত্রিবেলাটা পুরোটা ফুটপাতে আমার ওর মা বাবা কাটিয়েছে, ওখানেই শুয়েছে। আর আমি যেহেতু যোধপুর পার্কের কাছাকাছি প্রতিভার মাসির বাড়ি ছিল, তো সেখানে আমি আর প্রতিভা সেখানে স্টে করি রাত্রিটা। তো এবার সেদিনকে ওটা হলো প্রথম শুরু। তারপরের দিন সকালবেলা সবার প্রথমে 5 জনের মধ্যে আমরা 2 জন ছিলাম। প্রথম 5 জনের মধ্যে আমাদের 2 জনের অডিশন হওয়াতে পরে কল আসে যে এটাতে সিলেক্টেড হওয়ার পর আরেকবার ডাকে, সেখানে দুজনেই সিলেক্টেড হয়ে গেছে। দুজনে প্রথম আমরা ইভেন ও লাইভ রাউন্ডেও সিলেক্ট হয়েছিল, মানে একদম সারেগামা পাতাকে ও ছিল আমার সাথে, একই সাথে আমরা ওই সিজনে সিলেক্টেড হয়েছিলাম। তো প্রথম অডিশনের পরে আবার একদিন ডাকে, সেখানে দুটো অডিশন হয়। তারপরে আবার আরেকটা অডিশন হয়, তারপরে গিয়ে বলা হয় যে তোমরা সিলেক্টেড লাইভ রাউন্ডের জন্য। তারপরে গিয়ে লাইভে উঠেও ওখানে আরো দুটো অডিশন হয়, যেটা প্রথম অডিশনটায় মোস্টলি কতজন 48 জন সিলেক্ট হয়েছিলাম, তারপরেরটাতে 24 জন সিলেক্ট হয়েছিলাম। তো না, প্রথমটাতে 24 জন। মানে এইগুলো কি টিভিতে আসার আগে? না, এই পরের দুটো হচ্ছে টিভিতে আসার পরে। 48 আর 24 হলো টিভিতে আসার পরে। তার আগে অলরেডি 4-5টা অডিশন হয়ে গেছে আমাদের। তারপরে গিয়ে আমরা সিলেক্টেড হয়েছি। মানে এত হাজার হাজার ট্যালেন্ট রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেখান থেকে চুজ করা খুব ডিফিকাল্ট। আর আমাদের সিজনে শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে নয়, সেখানে বাংলাদেশ থেকেও পার্টিসিপেট করে প্রচুর লোক। তো সেখানে যেমন নোবেল ছিল, অবন্তিদি ছিল, ওই সিজনেই ছিল। তো তারপরে আমরাও এখানে ওয়েস্ট বেঙ্গলে এটা হয়। তো তারপরে ওখানে টপ 10 অব্দি থাকা, তার মাঝখানে প্রথম অডিশনের গানই ভাইরাল হয়ে যায় ওই সময়, ভ্রমর, তারপরে ইন্তাহা হো গই, এই গানগুলো ভাইরাল হয়, প্রচুর মানুষের ভালোবাসা পাই। ইভেন এখনো কোথাও গেলে আমাকে ভ্রমর গানটা গাইতেই হয় লাইভ শোতে। সবাই আমাকে ওটাই রিকোয়েস্ট করে যে স্নেহা ওই গানটা গেয়ে তারপরে তুমি কিন্তু যাবে, নাহলে যেতে পারবে না, এরকম একটা ব্যাপার। তো গানটা শোনাই। তো ওইটা একটা অন্যরকমই, পুরো একটা অন্য জার্নি আমার কাছে, পুরোটাই নতুন। রিয়ালিটি শোটা কি প্রপারলি সেটা খুবই নতুন, কারণ একদম ছোটবেলায় পার্টিসিপেট করা, সেই সময়টাতে জানি না যে অতটা ফিল করতে পারবো না পুরো ব্যাপারটা কি হতে পারে। কিন্তু বড়বেলায় এসে নিজেকে আবার ওই জায়গায় থাকা, পুরো মা বাবাকে ছেড়ে প্রথমবার আমি এত দিনের জন্য রয়েছি। কারণ ওখানে তো যেহেতু আমরা সিনিয়র যেই সিজনটা হয় সেখানে পার্টিসিপেট করেছি, তাই জন্য মা বাবা অ্যালাউ ছিল না। আমরা সবাই একাই, বন্ধুরা যারা পার্টিসিপেট করছি সবাই মিলে একসাথে রয়েছি, মেয়েরা আলাদা ছেলেরা আলাদা। তো সেটা আমার কাছে প্রায় পুরো জার্নিটা ছিল, আমি ছিলাম 6 মাস, পুরো সিজনটা চলেছে 8 মাস। তো ওই 6 মাসটা পুরো মা বাবাকে ছাড়া থাকা, তাও মা বাবা যেহেতু কাছে পিঠে ছিল বলে চলে যেতে পারতো। আর তো নিজে নিজে পুরো জিনিসটা সার্ভাইভ করার মতন একটা পুরো ব্যাপার, পুরোটা বোঝা। আচ্ছা, রিয়েলিটি শোর কথা তুমি বললে, রিয়েলিটি শোতে কিছু রিয়েলিটি হয়? মানে অনেক কিছুই বলে স্ক্রিপ্টেড থাকে, এই ব্যাপার ওই ব্যাপার থাকে, তা ওইটা একটু দেখো, স্ক্রিপ্টেড কোন জিনিসগুলো থাকে, স্ক্রিপ্টেড ওরা কোথা থেকে করছে সেটা তোমাকেই সেই জিনিসটা বলতে হচ্ছে। আজকে ওরা তোমার কাছ থেকেই জানছে যে তোমার লাইফ হিস্ট্রি, যেমন তুমি আজকে আমাকে জিজ্ঞাসা করছো যে তুমি তোমার জার্নি কি বা কি ব্যাপার, তো সেই জিনিসটাই ওরা আমাকে জিজ্ঞাসা করে। সেখান থেকে ওরা সেটাকে অ্যাজ এ সবার কাছে সেটাকে সাজিয়ে সুন্দর করে প্রেজেন্ট করে, যে আমি আজকে এই কথাগুলো যে বলছি, আমার পুরো জার্নিটাকে এত শর্ট করে সুন্দর করে ওরা সেটাকেই প্রেজেন্ট করে, সেটাকে ওই কন্টেন্টটাই ওরা করে। ইভেন তারপরে গানের যদি বলো, তো গান পুরোটাই রিয়েলি হয়, আমরা যেরকম গাইছি ওইটাই ওখানে শোনানো হয় অডিয়েন্সদেরকে, শুধু ভালো করেই শোনানো হয়, এই আর কি।
আর যদি বলো যে আরো অনেকে অনেক কথাবার্তা বলে যে টাকা পয়সা লাগে, অনেক রকম ভাবে অনেক হ্যাঁ। অডিশন হয়, এই হয় সে হয়, ওগুলো একটাও নয়। আমি নিজে সেটা নিজে নিজে প্রমাণ। আমার আশেপাশে প্রচুর লোক কারণ বলেছে। তুমিও রথজিৎ স্যারের স্টুডেন্ট ছিলে, হুম। সেক্ষেত্রে তুমিও পারতে যে ডাইরেক্ট কোনো ভাবে ঢুকে যেতে, যেহেতু হ্যাঁ, রথজিৎ না স্যার পাড়ার পুরো না মিউজিক না না, অ্যারেঞ্জারের এইটাও দায়িত্ব একটা আছে। বিশাল বড় ভুল ধারণা হ্যাঁ। মানুষের, যে রথজিৎ স্যারের কাছে গান শিখলে সে রিয়েলিটি শোতে চান্স পেয়ে যায়। হুম। এই আশাতেও অনেকে ভাবে যে এইভাবে আমি যাই রথজিৎ স্যারের কাছে শিখি, এটা নয়। যেরকম তুমি টিচারের মতন শিখছো, উনি সেভাবেই শেখায়। ওনার শেখানোটা ইভেন নিজে উনি একজন মানুষটাই এত সুন্দর এত ভালো যে আমরা ওনার কাছ থেকে মনুষ্যত্বটা কি সেটাও পর্যন্ত শিখি। ওকে। ইভেন আর উনি আমাদেরকে, আমরা জিজ্ঞাসা করি স্যার আমরা কি এটাকে পার্টিসিপেট করতে পারবো, আমরা কি সেই যোগ্য হয়েছি, উনি সেই জায়গা থেকে আমাদেরকে সাজেশন দেন যে তুই করতে পারিস, নাও করতে পারিস, আর একটা বছর নয় নিজেকে আরেকটু ভালো করে প্রিপেয়ার কর, তারপরে কি একবার ট্রাই করে দেখ। ওখানে ওখানে ওনার কোনো হাত নেই কাউকে চান্স পাওয়ানো বা কোনো কিছু, সেটা টোটালি তোমার নিজের ট্যালেন্টের উপর ডিপেন্ড করছে। আমি তখন ভালো গিয়েছিলাম, সেই জায়গা থেকে আমি ওই চান্সটা পেয়েছিলাম, সেটা যে কেউ হতে পারে। আমি বাদে আমি শুধু ওখানে স্যারের স্টুডেন্ট ছিলাম, অঙ্কিতাও স্টুডেন্ট ছিল, বাট বাকি যারা ছিল তারা তো কেউ স্যারের স্টুডেন্ট ছিল না। তারা তাহলে কোথা থেকে চান্সটা পেয়েছে? তারা তো নিজের ট্যালেন্টেই ওখানে জায়গাটা পেয়েছে। বাংলাদেশ থেকে যারা এসেছে তারা কি রথিত স্যারের স্টুডেন্ট? সেটা তো নয়। তারা তাদের ট্যালেন্ট থেকে এসেছে। তারা ভাইরাল হয়েছে কি স্যারের জন্য? একদমই নয়, নিজের ট্যালেন্টে হচ্ছে। স্যার আমাদেরকে শিখিয়েছে পুরো বিষয়টা। তো এইটা একটা বিশাল বড় আমার মনে হয় ভুল ধারণা। আচ্ছা, যেদিন তুমি এলিমিনেশন হলে, ঠিক আছে, সেদিনকার থেকে আগের থেকে জানতে যে আজকে তুমি বেরিয়ে যেতে পারছো? না, এটা একটা সত্যি কথা বলতে, যদি আমি মানুষ হিসেবে বলি, দেখবে আমাদের কিছু একটা খারাপ কিছু হতে চললে ভেতরে একটা ইনস্টিংক্ট কাজ করে যে আজকে মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে পারে, কখনো কখনো কারোর কারোর এটা হয়। একদম। তো আমার এটা হয়েছিল, আমার ফিল হয়েছিল যে কি জানি না এটা, কারণ আমার জার্নিটা না খুব আপ এন্ড ডাউন ছিল। এই ডেঞ্জার জোন থেকে হঠাৎ করে গোল্ডেন গিটার, মানে গোল্ডেন গিটার যখন কেউ খুব ভালো গান গাইতো তখন তাকে গোল্ডেন গিটার দেওয়া হতো। তো তার পরের এপিসোডে আমি আবার ডেঞ্জার জোন চলে যাচ্ছি, খারাপ হয়তো কোনো জায়গায় কোনো মিস্টেক করেছি তাই জন্য আবার পরের এপিসোডে কি করে গোল্ডেন গিটার হয় একটা মানুষের। তো আমার এইরকম, কারণ আমি মানে কোনো কনস্ট্যান্টলি আমার প্রচন্ড আপস অ্যান্ড ডাউন গেছে পুরো সিজনটা জুড়ে। তো সেখান থেকে আমার মনে হচ্ছিল যে এবার কি মনে হচ্ছে কি আমার কি পালা এবার। কিন্তু সেই এপিসোডে যে আউট হয়ে যাব ওটা আমি মানে এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম হয়তো এর পরেরটাতে হতে পারে, এরকম করে করে হয়তো এগিয়েও যেতে পারি, আবার নাও এগোতে পারি। নালে আমার হয়তো আরো 2 দিন আগে এলিমিনেট হয়ে যাওয়ার কথা ছিল, সেখানে হয়তো 2 দিন পরে আমি এলিমিনেট হলাম। মানে পুরো বিষয়টা যে কি হয় ওইটা কেউ এরকম বলে আমি এক্সপ্রেস করতে পারবো না যে কি চলে। সেই মানে টেনশন সারাক্ষণ, তুমি ঘুমাচ্ছ খাচ্ছ সব সময় তোমার মাথায় একটা টেনশন কাজ করবে, ওই সময় এতটা প্রেশারাইজ ফিল হবে। ওকে। আচ্ছা, তুমি যেহেতু বলছো 2018-19 সিজনে তুমি ছিলে, এবার 2018-19 পরেই করোনা চলে আসে, ঠিক আছে, সবকিছু থেমে যায়। তা যখন তোমাদের ওঠার টাইম, সেই পজিশনটাই তোমাদের বাড়ি বসে যেতে হয়, তা সেই জিনিসটাকে তুমি কেমন মেনটেন করেছিলে? এইটা হচ্ছে মানে যখন লকডাউনটা হয় সেটা যেমন কিছু ভালো দিকও ছিল খারাপ দিকও ছিল। আমার ক্ষেত্রে তো খারাপটাও হয়েছে। আমার সবে আমাদের সিজনটা শেষ হয়েছে, আমরা শো করতে স্টার্ট করেছি, আর্নিং করছি, তখন প্রফেশনালি জিনিসটাকে নিয়ে এগোচ্ছি, ওই সময়টাতেই লকডাউনটা আসে। ইভেন তখনই মানে আর্নিং এর জায়গাটা স্টপ হয়ে যায়। আমার বাবা কাজ করছিল, তো তার কাজটাও বন্ধ হয়ে যায়। ওই সময়টা ফিনান্সিয়ালি বাড়িতে প্রচুর প্রবলেম চলে আসে। তো করোনার সময় আমার বাড়িতে 5 জন ফ্যামিলি মেম্বার মারা যায়। আর আরেকটা হয় কি, আমরা একটা রিয়েলিটি শো থেকে বেরোনোর পর মোস্টলি অনেকেরই এটা হয় যে আমরা টাকা পয়সা ইনকামের পেছনে বেশি দৌড়াতে থাকি, নিজের উপর ফোকাসটা কম করি। তো আমার ক্ষেত্রে কি হয়েছিল, লকডাউনটা পড়ার পরে আবার আমি ওই ট্র্যাকে ফিরে আসি, নিজের উপর ফোকাস করতে থাকি, নিজে আবার গান বানানো শুরু করি। মানে তার আগে আমি শুরু করিনি, মানে তার আগে যে খুব একটা গান বানাতাম বা এরকম কোনো ইচ্ছা এরকম কিছু ছিল না। তো যখন নিজেই বসে আছি বাড়িতে, তো এই স্কিলগুলো দেখছি যে গান বানিয়ে কেমন লাগে, গান লিখতে কেমন লাগে, কারণ আমি কবিতা লিখতে ভীষণ পছন্দ করতাম। তো সেই থেকে গান লেখাটা আমার বেশি ভালো লাগে। তো গান লেখা, কম্পোজ করা, তারপর নিজের ঘরে সেট আপ
করে সেগুলো নিয়ে আস্তে আস্তে গান রেকর্ড করে সেটাকে আপলোড করা। তখন সোশ্যাল মিডিয়াটা তখন মানুষও খুব বেশি পরিমাণে ইউজ ইউজ করতে শুরু করছে। করে। হ্যাঁ, আর ওই লকডাউনের সময় এরকম অনেক গান আমি ছাড়তে থাকি ছোট ছোট কভার্স করে, সেটাও মানুষ দেখছি খুব ভালোভাবে নিচ্ছে। তো আমি টোটালি ওই দিকে আবার ফোকাস করতে থাকি। আবার টাকা পয়সারও অনেকটা সমস্যা তৈরি হয়। আবার তারপরে যখন আবার লকডাউন খুলে যায় তখন আবার লাইভ শো আস্তে আস্তে শুরু হচ্ছে, আস্তে আস্তে সেই জিনিসগুলো ঠিক হচ্ছে। তো সার্ভাইভ করার জন্য তখন কি হচ্ছে, করোনার সময় কখনো কখনো আমি কিছু কিছু মানুষকে গান শেখাচ্ছি, কখনো কখনো ছোট ছোট বাচ্চাদেরকে গান শিখিয়েছিলাম। তো তার সাথে সাথে ভালোও লাগছিল, আমার সেটা শেখাতেও ভালো লাগছিল। তো আমি একটু একটু যত পাড়ার ছোট ছোট বাচ্চাদেরকে গান শেখাচ্ছি, তারপরে নিজেও তাদের সাথে অনেক কিছু লার্নিং আমার প্রসেসও চলছে। কারণ একজনকে শেখাতে গেলে দেখবে কাউকে কিছু শেখানোর সময় তুমিও অনেক কিছু শিখে যাও। তো সেটাই হচ্ছিল, অনেক কিছু আমি অনেক ডিটেলিং এ বুঝতে পারছিলাম, শেখানোর সময় অনেক ডিটেলটা ভালোভাবে বুঝতে পারছিলাম। তারপরে এগুলোই চলছিল, এগুলো করতে করতে তো এটা একটা ভালো দিক এসেছে, আবার ওই খারাপ দিকটা ওরকম ভাবেই কাটিয়েছি। ওকে, আচ্ছা, এটা তো গেল বাংলা সারেগামাপার ক্ষেত্রে। হিন্দি সারেগামাপাতে কিভাবে গেলে? ডাইরেক্ট চান্স হয়ে যায় নাকি বাংলা সারেগামাপা থেকে? না, একদমই না, এটাও সেম প্রসেস, ওদেরও অডিশন হয়। ওকে। বাংলায় চান্স পাওয়ার আগে প্রায় 8 থেকে 9 খানা অডিশন দিতে হয়েছে লাইভ রাউন্ডে ঢোকার সময়। হিন্দিতে করার সময় মিনিমাম 6টার মতন তো দিয়েছি অডিশন। কারণ অবভিয়াসলি তুমি আজকে যখন একটা কোনো কাউকে কেউ জবের জন্যও যায়, তাকেও ইন্টারভিউ ক্র্যাক করতে হয়, সেটা একটা অডিশন কাইন্ড অফ। তো এটারও সেরকমই ব্যাপার, আজকে এতগুলো মানুষ আমাদেরকে দেখবে, এতগুলো মানুষ আমাদের গান শুনে ইন্সপায়ার হবে বা জাজ করবে, তো সেটার জন্য তো একটা তার ভেতরে সেই গুণগুলো থাকা উচিত। তারা তো দেখবে সেটা যে সে তার সবকিছু ম্যাটার করে সেখানে একটা লুকস ম্যাটার করছে কোথাও একটা গিয়ে, তার পশ্চার ম্যাটার করছে, সে কিভাবে ওয়ে অফ টকিং ম্যাটার করছে ভীষণভাবে। যেমন হিন্দিতে গিয়ে এটা আমার ভীষণভাবে এক্সপিরিয়েন্স করেছিলাম, যে হিন্দি কথা বলা, ওই কথা বলাটা আমার এতটাই উইক ছিল যে প্রথম অডিশনটা তো কোনো রকমে বলে আমি চালিয়ে দিয়েছি, যেটা টিভিতে সবাই দেখেছে, গিটার হারিয়ে যাওয়া এগুলো। তারপরের অডিশনটাতে মোটামুটি মানে পুরো টেনশনের জন্য পুরো আমতা আমতা করে আমি কিছু বলতেই পারছি না, সব ভুলে গেছি, যেগুলো ভেবেছিলাম বলবো সেগুলো টোটাল মাথা থেকে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ওই সময় স্টেজে দাঁড়িয়ে কি বলবো, ভুলভাল বকেছি অনেক কিছু। তো সেক্ষেত্রে ওই কথা বলাটাই যে পুরো ফুল ম্যাটার সেটা তো নয়, তারপরে তো গান আছেই। তারপরে যখন ব্যাটেলে গানটা হলো টোটাল ওই জিনিসটা সবাই ভুলে গেছে, তার আগে যে এতগুলো আমি ভুলভাল বলেছি সেগুলো সব ভুলে গিয়ে গানটার উপর ফোকাস করে সেটার একটা রেজাল্ট এসেছে, যে তারপর আমি লাইভ রাউন্ডে গেলাম, তারপর ওখান থেকে আবার ফাইনাল। তো টোটালটা একটা পুরো আলাদা জার্নি। তার আগে অডিশন দিয়েছি, ওরা ভিডিও অডিশন হয়, ভিডিও পাঠাতে হয়, সেখান থেকে সিলেক্ট করে ওরা কিছু জনকে, শর্টলিস্টেড করার পরে তারপরে আবার ওরা কলকাতা অডিশন নিতে আসে। সেখানে 2-3টে অডিশন হয়, তারপরে গিয়ে বম্বে একটা অডিশন হয়, তারপরে গিয়ে একটা লাইভ রাউন্ড, আরেকটা যেটা টিভিতে প্রথমে দেখানো হয়েছে, গিটার নিয়ে যেটা স্টোরি আছে একটা, আমার গিটারটা হারিয়ে গেছিল, সেখান দিয়ে আবার খুঁজে পাওয়া, এসব অনেক অনেক স্টোরি। তো সেখানে সিলেক্ট হয়ে যাওয়ার পরে আরেকটা অডিশন হয় ভেতরে, যেটা দেখানোই হয় না, সেখান থেকে আউট হয় প্রচুর ছেলে মেয়ে। আমাদের কলকাতা থেকে টোটাল প্রায় 20-25 জনের মতন গেছিল অডিশনে, সিলেক্ট হয়ে বম্বেতে ছিলাম আমরা সবাই। সবাই মানে সারেগামাপাতে চান্স পাওয়া, কেউ সারেগামাপাতে যায়ও নি, এরকমে গেছে, কিন্তু ওখান থেকে অনেকজন আউট হয়ে গেছে। সেখান থেকে কজন আমরা টোটাল ওই 14 জনের মধ্যে আমরা সিলেক্ট হই, মোটামুটি 7 জনের মতন, 6-7 জনের মতন সিলেক্ট হয়, তখন লাইভ রাউন্ডটা স্টার্ট হলো। তো অনেকটা লম্বা একটা প্রসেস এটা। আচ্ছা, ছোটবেলা থেকে তো আমরা অনেক স্বপ্ন দেখি, ঠিক আছে, অনেক স্বপ্ন আমাদের মনে হয় কি এইটাকে বাস্তবে করবো, এটাকে করবো, এটাকে করবো। তো এতদিন অবধি যখন থেকে শুরু করেছিলে এখন অবধি কটা তোমার এরকম স্বপ্ন আছে এগুলো তুমি পূর্ণ করেছো, আর এখনো কি কি করা বাকি আছে? করা তো অনেক বাকি আছে, আমার তো আবার হুজুকে সব কাজ হয়, মানে আমার এখন ইচ্ছা হচ্ছে আমি এখনই করব সেই কাজটা, এরকম একটা আমার যেগুলো যদি তুমি বলো মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র, যে কিছু কেনা বা এগুলো, সেগুলো আমার হুজুকেই হয়। আর যদি বলো স্বপ্ন, সেটা করার জন্য আমি যখন ভাবি যে এটা আমাকে এখন পূরণ করতে হবে, সেটা পেছনে আমি লেগে যাই, ইমিডিয়েট লেগে যাই সেটার জন্য। তখন মানে সেদিন থেকে, ওই মোমেন্ট থেকে আমি সেটা নিয়ে চিন্তা করি
যে এবার এটাকে করব, এটা হয়ে গেছে। এখন এখন যেমন আমি ইউটিউবটাতে ফোকাস করছি নিজে, তো এখন আমি অলরেডি সেটা নিয়ে কাজকর্ম শুরু হয়ে গেছে আমার। যখন থেকে আমি ভেবেছি না এইবার আমার এটাতে ফোকাস করতে হবে, তার আগে যখন আমি হিন্দি সারেগামাপাতে যাব, তার আগে একটা ছিল মাইন্ডে বাংলা থেকে বেরোনোর পর যে এবার আমাকে বম্বে একটা রিয়েলিটি শোতে আমি ট্রাই করব। সেখানে আমাকে একটা, আর সবথেকে বড় কথা আমার একটা ছোটবেলা থেকে আরেকটা ইচ্ছা ছিল, সেটা হচ্ছে ফিনালিস্ট হওয়া, ফাইনালে যাওয়া কোনো একটা রিয়েলিটি শোতে। সেটা বাংলাতে পূরণ হয়নি, হিন্দিতে সেটাতে আমার ওটা যেহেতু ছিল, সেইভাবেই আমি নিজেকে প্রিপেয়ার করছিলাম যে যা আসুক, যেরকম ভাবে ভাঙতে হয় নিজেকে ভাঙবো, কিন্তু আমি ফিনালেতে যাবো ঠিকই, সে কিছু হই না হই আমি যেতে হবে। সেইটা যে হয়েছে ওটা আমার কাছে বিশাল বড় পাওয়া। তার সাথে সাথে ওজি সং, মানে নিজের অরিজিনাল সং জি মিউজিক কোম্পানি থেকে রিলিজ হয়েছে। আর সবথেকে বড় কথা ওখানে গিয়ে যেটা আমার আরেকটা জিনিস পাওয়া হয়েছে, সেটা হচ্ছে আমার যে ওজি সংটা ফার্স্ট বেরোয় মঙ্গলবার জি মিউজিক থেকে, ওখানে যে নতুন কনসেপ্টটা শুরু হয়েছিল যে যারা যারা বেস্ট গাইবে সেই সপ্তাহে তার একটা করে অরিজিনাল সং জি মিউজিক থেকে রিলিজ হবে। তো আমি দুবার পেয়েছি সেটা। আর প্রথমবারে যে গানটা সেটা হচ্ছে মঙ্গলবার, আর যেটার ভিডিওর যে বাজেটটা ছিল সেটা বাকি সবার যে কটা অরিজিনাল সং হয়েছে তার থেকে সব থেকে বেশি ওরা খরচা করেছে। প্রায় 15 lakhs to 18 lakhs এর মতন বাজেট ছিল শুধু ভিডিওটার জন্য। আর সেটা হচ্ছে বড় বড় যত, মানে যারা যে আজকে হানি সিং বলো বা যতজন, এই যে জুবিন নটওয়াল, তারপরে আরো আরো যারা যারা সিঙ্গার্সরা রয়েছে, তাদের হয়তো এরকম মিউজিক ভিডিওর বাজেট হয় কোম্পানি থেকে যেগুলো রিলিজ হয়। সেক্ষেত্রে আমার একটা গান ওখানে হবে, আমি নিজে ফিচার হয়েছি, প্লাস তার সাথে সাথে অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে, জি এর অ্যাক্টর অ্যাক্ট্রেসরা পারফর্ম করছে। এটা একটা বিশাল বড় পাওয়া ছিল আমার কাছে, আমার গান। আর তার মধ্যে মানে যারা ট্রেন্ডিং, যারা রিল বানাচ্ছে, যারা ইউটিউবার ট্রেন্ডিং, যারা মানে মোটামুটি সোশ্যাল মিডিয়াতে ভীষণ ভাইরাল, তারা আমার গানে রিল বানাচ্ছে। এটা একটা অনেকটা পাওয়া আমার কাছে, তো সেগুলো হয়েছিল। আচ্ছা, রিয়েলিটি শো দিয়ে কি বেরিয়ে কি লেভেলসটা চলে আসে ধরার জন্য আর্টিস্টদের, যে আর্টিস্টটাকে আমার দরকার, সাইন করি না? আমার ক্ষেত্রে এরকম কিছু হয়নি, আমার ক্ষেত্রে হয়নি। আমি জানি না অন্য কারোর ক্ষেত্রে এরকম কিছু হয়েছে কিনা। আমার ক্ষেত্রে আমি নিজে গান গাইছি, আর আমাদেরকে জিএ থেকে যেমন আমার আরো তারপরে বেরোনোর পরেও দুটো গান রিলিজ হয়েছে রিসেন্ট, তো সেটা ওরাই আমার সাথে কন্ট্যাক্ট করেছে যে এরকম একটা গান আছে, ও কম্পোজারটা কন্ট্যাক্ট করেছে যে এরকম গান আছে, তো আপনি কি ইন্টারেস্টেড গাওয়ার জন্য? আমি বলছি অবভিয়াসলি আমি ইন্টারেস্টেড। তো সেখানে আমি গিয়েছি, যেরকম ওরা বাজেট দিচ্ছে, সেখানে ভালো বাজেট দিচ্ছে, তাই জন্য আমি গাইছি। তো এইগুলোই। আচ্ছা, তুমি যে অঙ্কিতার সাথে গান শিখেছো বলছিলে, তা এতদিন তো তোমাদের বন্ধুত্ব, কিন্তু কোনো কোল্যাব আসেনি কেন? কোল্যাব অ্যাকচুয়ালি যখন সারেগামাপায় ছিলাম তখন আমাদের দুজনের ডুয়েট গান হয়েছিল। তারপরে বেরোনোর পরে ও একটা বিজি হয়ে গেছে, আমি আমার কাজে একটা বিজি হয়ে গেছি। ওর একটা গান ভাইরাল হয়ে গেছে, এতটা পপুলার হয়ে গেছে। অ্যান্ড আমার খুব ভালো লাগে যে আমার বন্ধু এত ভালো একটা কাজ করছে, ইভেন ভালো একটা জায়গায় গেছে। আমার পুরো ওয়েটা চেঞ্জ হয়ে গেছে, আমি হিন্দি সারেগামাপাতে চলে গেছি, আমার একটু অন্যরকম। এবার ইন ফিউচার যদি সময় হয় দুজনের, কখনো যদি হয়, তাহলে কোল্যাব হবে। কারণ সময়টা একটুখানি এখন সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ আমাদের সবার আজকে যেমন রাহুলের সাথে অতদিনকার সম্পর্ক, কিন্তু কোল্যাব আসছে এখন। তো সেইটা ওই সময়টা আজকে যখন ও কখনো যদি ফ্রি থাকে, আমি যদি ফ্রি থাকি, আমাদের লেভেলসটা যদি সেরকম ভাবে ম্যাচ খায়, ভালো করতে পারি, তখন অবভিয়াসলি কোলাবোরেশন হবে। তখন ছোটবেলা দিয়ে মা বাবার ইচ্ছা ছিল তোমাকে সিঙ্গার বানাবে, মিউজিশিয়ান বানাবে। এখন যখন তুমি সেই জিনিসটাতে পৌঁছে গেছো, সেই জিনিসটা অ্যাচিভ করে নিয়েছো, এখন মা বাবা কতটা প্রাউড ফিল করে? ওরা সবসময় সব পদক্ষেপেই আমাকে সাপোর্ট করেছে, আর সবকিছু নিয়ে ওদের ভীষণ গর্ব হয় যেমন আমি এই কাজটা করেছে। আর ওনাদের সব থেকে বেশি ভালো লাগে আমি ওনাদের সব কথা শুনি, তাই জন্য। তো সেক্ষেত্রে যেইগুলো ওনারা চেয়েছিল আমি সব কাজই করেছি, নিজের সাধ্য মতন চেষ্টা করেছি, সেটার জন্য ভীষণ প্রাউড ফিল করে। মাকে গিফট, আর আমার মা বাবাটা না একটু অন্য রকমের, মানে আমার মা হচ্ছে ভীষণ একটুখানি চাইল্ডিশ, ভীষণ খেতে ভালোবাসে, আমিও ওরকমই হয়েছি কাইন্ড অফ। আমার বাবা আবার একটু ম্যাচিওরলি ভাবে সেই জিনিসগুলোকে। তো দুজনের মানে বাড়িতে মোটামুটি এত ঝামেলা হয়, এইটা এ বলে এটা না, তো এ বলে এটা হ্যাঁ, তো এরকম করতে করতে অনেক কিছু আছে যে আমাকে সেখানে সামলাতে হয়, তো সেটাও ব্যালেন্স করছি। সবকিছু প্রপারলি যখন করছো আমাদের সবটাই ভালো লাগছে যে ঠিক আছে আমাদের মেয়ে আমাদের কথা শুনে চলে, আমরা যা বলেছি সেটাই হয়েছে, ইভেন খুবই ভালোবাসে। আর আমার প্রথম ফ্যান যদি বলতে পারো আমার গানের, তাহলে আমার মা বাবা। সবার প্রথমে আমি মাকে শুনে আমার গান,
বাবাকে শোনাই, তারপর তো বন্ধু বান্ধব আছে, স্যার ম্যাম আছে, সবাইকে গান শোনাই। তো আমার ফার্স্ট ফ্যান হচ্ছে আমার এই দুজন মানুষ। আচ্ছা, সব ডিসিশন যখন মা বাবা নেয়, বিয়ের ক্ষেত্রেও কি মা বাবার ডিসিশন থাকবে না তোমার? বাবা, খুব খুব ভালো কোয়েশ্চেন করেছো। বিয়ের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এটাও আমি মা বাবাকে জানিয়েই যা করার করব। যদি আমার কাউকে ভালো লেগে থাকে বা কেউ যেই থাকুক না কেন আমার লাইফে, তার পুরো ডিসিশনটা আমার মা বাবা জানে। আমি প্রেম করলেও সেটা আমার মাকে অ্যাটলিস্ট জানাই যে আমি এটা প্রেম করছি, এরকম একটা ব্যাপার। তো বিয়েটা তো অবভিয়াসলি যখন জানিয়ে করছে তখন তো ওরা তো সবই জানবে, সব বাড়ি থেকে সব জানা উচিত। একদম। আচ্ছা, তুমি যে বললে খাওয়া দাওয়ার কথাটা, তুমি সবকিছুই খেতে ভালোবাসো, সিঙ্গারদের শুনেছি নাকি আইসক্রিম, কোক এগুলো নাকি খাওয়া বারণ থাকে? না, এইগুলো অ্যাকচুয়ালি কোন সময়টা খাওয়া বারণ থাকে সেটা দেখতে হবে। কারণ আজকে যখন আমি এখন ছোট ছিলাম তখন যেমন হুট করে একটা টক কিছু খেয়ে নিলাম, একটা ঠান্ডা কিছু খেয়ে নিলাম, সঙ্গে সঙ্গে গলা বসে যেত, কারণ আমাদের গলাটা তখন ম্যাচিওর ছিল না। একটা টাইম পরে যখন আমরা বড় হচ্ছি তখন কিন্তু 18 বছর 19 বছর পরে বয়সের পর থেকে গলাটা স্টেবল হতে থাকে। তখন আমি এখন যেমন একটা হুট করে ঠান্ডা জল খেলেও আমার গলা বসছে না, একটা টক কিছু খেলেও আগে তো আমি মানে ফুচকা খেতাম না, ফুচকার টক জল খেতাম না, মানে টকের আশেপাশেও ছিলাম না, ঠান্ডা আইসক্রিম ভুলেই গেছিলাম। ছোটবেলা থেকে বাচ্চারা ওই কুলফি খেত, আইসক্রিম খেত, আমি কোনোদিন খাইনি। বাইরে খেলতেও যেতাম না যাতে ঠান্ডা না লাগে, মানে মিষ্টিও খেতাম না যাতে ওইটা গলার সুগারেও অনেক সময় গলার অনেকের প্রবলেম হয়। যেহেতু ছোটবেলা থেকে তুমি এইটাতে ছিলাম বলে আমার পুরো মানে ছোটবেলাটাকে আমি অনেক কিছু অ্যাভয়েড করেছি। তো সেক্ষেত্রে আমার বড় হয়ে এসে পুরো জিনিসটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন যেমন আমি সব রকম কোল্ড ড্রিঙ্কস বলো, আইসক্রিম বলো, সবই খাই, গরম থেকে বেরিয়েও খাই, কারণ গলাটা ঠিক হয়ে গেছে, এখন স্টেবল হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার পর সেগুলো আর হয় না, তখন সবাই সবকিছুই খায়, তখন আর সিঙ্গারদের জন্য ওই সমস্যাটা তৈরি হয় না খুব একটা। আমার ক্ষেত্রেও হয়নি। এবার যাদের গলাটা আরো বেশি সেন্সিটিভ হয়, কখনো কখনো তাদের হয়েও যায় যে ঠান্ডা লেগে যায় হুট করে, তা আমার এখন আর সেই প্রবলেমটা হয় না। ওকে। আচ্ছা, এত যে শো করছো, এত কনসার্টে যাচ্ছ, এমন কোনো কাহিনী ঘটেছে যেটা তোমার সারা লাইফে মনে থাকবে? কোনো একটা ইউনিক ধরনের কিছু ঘটেছে? শোতে গেলে অ্যাকচুয়ালি প্রত্যেকটা শোতে কিছু না কিছু হয়, যেটা তখনই হয়তো মনে থাকে, আবার পরে গিয়ে আমরা ভুলেও যাচ্ছি। যেমন আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, যখন আমি কোনো শোতে যাই তখন কেউ যখন খুব বয়স্ক মানুষরা এসে আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে, সেটা আমার কাছে খুব ভালো লাগে। এই জিনিসগুলো যেমন একটা পাওয়ার মধ্যে আমার ভীষণই ভালো লাগে। তারপরে এর আগে যেমন হয়েছিল একবার যে জি বাংলা থেকে বেরোনোর পর আমি শো করতে গেছি, স্টেজে এসে একটা ছেলে ফুল দিয়ে প্রপোজ করে দিচ্ছে। তো এরকম অনেক লাইভ শোতে এসে প্রপোজ করছে কেউ, ছেলে মেয়েরা কান্নাকাটি করছে, কখনো কখনো কেউ পাগল হয়ে যাচ্ছে সামনে। তো এইগুলো হয়, কলেজ শোতে তো প্রচুর হয় এরকম ইনসিডেন্ট। আর মানে মানুষ, আর সবথেকে বড় কথা লাইভ শোতে গেলে প্রত্যেকেই এটা আছে যারা অডিয়েন্স থাকে, কারণ সারা বছর পরে এসে একটা ধরো শো হচ্ছে, তারা সারা বছর খাটাখাটনি করছে, এত কাজের মধ্যে ব্যস্ত, ওই একটা দিন তারা আনন্দ করতে চাইছে। তো আমাদের লাইভ শোতে সিঙ্গার্সদের গেলে তাদেরকে এরকম ডান্স নাম্বারস বলো এগুলো গাইতেই হয়। তো সেই সময় যে রিয়াকশন গুলো তৈরি হয় অডিয়েন্সদের, সেটা দেখে অনেক সময় স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি পেয়ে যায়। আমি গান গাইতে গাইতে সামনের থেকে পেছন দিকে ঘুরে গিয়ে নিজে হেসে তারপরে গানটা গাইছি, এরকমও হয়েছে। তো এগুলো চলতেই থাকে। আচ্ছা, এই শো এর কথা যখন বললাম, যে কর্পোরেট শোতে বেশি টাকা নাকি এমনি আমাদের যেগুলোকে বাংলাতে মাচা শো আমরা যেটা বলছি ওটাতে বেশি টাকা, কোনটাতে? দেখো, প্রথম কথা হচ্ছে বাংলার এই শো গুলোকে মাচা শো বলতে আমার একদম ভালো লাগে না। এটা পাবলিক শো বলি, আমার এটা ঠিক আছে, কারণ দু জায়গায় দু রকম মানুষ থাকে। একটু একটা ব্যাপার হয় যে কর্পোরেট শো মানে কখনো কোম্পানি শো হয়, রিসেপশন শো হয়, তা দেখতে গেলে হয়তো কখনো কখনো মানে টাকা পয়সা ব্যাটারটা কখনো কখনো বেশি হয়, আবার হয়ও না কর্পোরেট শোতে, সেটা ম্যাটার করছে। আর কর্পোরেট শো আমার এই ক্ষেত্রে অনেক সময় ভালো লাগে না, যেমন বেসিক্যালি কারোর রিসেপশন বলো বা বিয়েতে গান গাওয়াটা আমার একদম ভালো লাগে না, করি মানে খুবই কম, মানে করিও না বলতে পারো। তো সেটা হচ্ছে মানে কারণ সামনে মানুষজন কেউ খাচ্ছে দাচ্ছে কথা বলছে, তাদের মতন কেমন একটা অদ্ভুত রিয়াকশন থাকে, তারা তাদের মতনই রয়েছে, তুমি গান গেয়ে আমি গান গেয়ে যাচ্ছি, তো আমার এরকম পছন্দ না। আর পাবলিক যেটা আমরা অ্যাকচুয়ালি আমরা পাবলিক শো যেটা করি, সেটা হচ্ছে সব থেকে আমার মনে হয় সব থেকে সম্মানের। কলেজ শো, পাবলিক শো, সেখানে মানুষ বসে আমাদের গান শুনছে, রাত্রির 3টে বাজে তখন হয়তো আমি গিয়ে স্টেজে উঠছি, এরকমও গেছে ভোরবেলা তখন 6টা বাজে আমি স্টেজে উঠছি, তখন এরকম কেন হয়েছে? হয়তো সারা রাত্রির শো,
Okay. সারা রাত্রিরে শো এর আগেও করেছি, ইভেন রিসেন্ট রথিজিৎ স্যারের সাথেই গেছিলাম হচ্ছে আমরা আদি যোগী ওখানে মানে কোয়েম্বাটোরে সদ্গুরু আশ্রমে গিয়ে শো করেছি। সেখানে সারা রাত্রিরের শো, সামনে দেখছি 4-5 লাখ অডিয়েন্স রয়েছে, বিশাল বড় একটা অ্যারেঞ্জমেন্ট, মানে এটা মানে অদ্ভুত তোমার একটা ফিল হবে ওখানে গিয়ে, এরকম একটা ব্যাপার। ওই মূর্তিটার সামনে দাঁড়ালেই তোমার একটা অদ্ভুত ফিল। যেটা কি অনন্যা চক্রবর্তীও যে হ্যাঁ আগেরবার গেছিল এক্স্যাক্টলি, পরের বছর মানে এই রিসেন্ট আমি স্যার ম্যাম আর অর্কদা আমরা 4 জন গিয়ে পারফর্ম করে এসেছি বাংলার হয়ে। ওয়েস্ট বেঙ্গলের ফোকটাকে নিয়ে গেছিলাম আমরা সেটাকে প্রেজেন্ট করতে। তো সেইখানে যেমন রাত্রির তখন 2:05 এক্স্যাক্ট 2:05 বাজে তখন আমরা স্টেজে উঠেছি। তখনও সামনে দেখছি 3 থেকে 4 লাখ লোক রয়েছে বসে, তারা এনজয় করছে পুরো শোটাকে, নাচছে, তারা চিৎকার করছে, গান গাইছে। তো এইটা হচ্ছে মানুষ, অডিয়েন্স এরকমই হয়, যারা গান ভালোবাসে তারা পাগল হয়, লিটারালি তারা পাগল হয়। সামনে দেখেছি মানুষকে পাগলামি করতে একটা গান নিয়ে। আচ্ছা, সদ্গুরুর কথা তুমি বললে, ঠাকুরে কতটা বিশ্বাস করো? বিশ্বাস করি, আমি ঠাকুরের ভীষণ বিশ্বাস করি। এর আগে কি ঠাকুরের ব্যাপারটা কি এতটা ফিল হতো না। আমার সত্যি কথা বলতে ছোটবেলা থেকে ফিলটা না একটু কমই, যেটা বড় হয়ে এসে মানুষের যে ম্যাচুরিটিটা আসে আমার এসেছে একটু বড় হয়ে এসে, কারণ ছোটবেলায় কাজেই বেশি ফোকাস করেছি, গান করা, গান শেখা, পড়াশোনা এইগুলোতে ফোকাস বেশি ছিলাম। তো এই জিনিসগুলো একটু ফিল করা কম ছিল ছোটবেলা। কিন্তু ঠাকুর বিশ্বাস করতাম, এখনো ভীষণভাবে বিশ্বাস করি। ইভেন আমি মানে লোকে হয়তো বলবে কুসংস্কার, কিন্তু এগুলো তো আমি বিশ্বাস করি ভীষণভাবে। কারণ আমি একটা জামার কালার, এই কালারটা পরে এই দিনকে শোতে যাব, এটাও একটা আমি ভীষণভাবে মাথায় চলতে থাকে। অনেকে বলবে ব্যাকডেটেড, কি ভাবছে এগুলো, কিন্তু আমার সাথে আমার এগুলো মনে হয় কানেক্ট হয়েছে। লাকি জিনিসটাকে খুব ভাবে, লাকি আনলাকিটা আমি ভীষণভাবে বিশ্বাস করি। আচ্ছা, লাইফে কোনো সময় প্যারানরমাল কোনো কিছু ঘটেছে অ্যাক্টিভিটি? আমার সাথে খুব একটা এরকম হয়নি। প্যারানরমাল এইসব জিনিসপত্র আমার বাবার সাথে প্রচুর ঘটেছে। আমি আমি এগুলো খুব একটা পাত্তাও দিই না, কিন্তু এমন সিচুয়েশনে গেছি যে হওয়ার মতনই, জায়গাটাও ওরকম তোমার ফিল হবে, কোথাও ফিল হয়তো হয়েছে কিন্তু জিনিসটা হয়নি আমার সাথে। কারণ আমি ভগবানের বিশ্বাস জানি যে একজন তো আছে আমাকে রক্ষা করার জন্য, কিছু হবে না এত খারাপ। ওকে, আচ্ছা তুমি যে ফোক সং বললে বা রক মিউজিক, ঠিক আছে, তা কোন জনরাটাকে তুমি বেশি ফোকাস করতে চাও, যেটা মার্কেটে বেশি গ্রো করবে? দেখো আমাদের অ্যাকচুয়ালি যে কোনো জনারই না খুব ভালোভাবে মানুষ এখন নিচ্ছে। তুমি লোকসঙ্গীত বলো বা ক্লাসিক্যাল বলো, একটু অন্যভাবে প্রেজেন্ট করলে নতুন দিনের জেনারেশনরা নিচ্ছে সেটা। এবার তোমার উপর ডিপেন্ড করছে তুমি কোন জনারটা কিভাবে করবে। আমি যেমন ছোটবেলা থেকে সব রকম জনারই শিখেছি, আর সব রকম জনারের গানই আমার ভীষণ ভালো লাগে। স্পেশালি ফোক সংস তো ভালোই লাগে, ওয়েস্টার্নও ভালো লাগে, ইভেন ক্লাসিক্যালও ভালো লাগে। তো কোনো রকম ভাবে যদি ইন ফিউচার আমি আমার স্টাইলটা যেটা যে এই তিনটাকে কম্বিনেশন করে যদি আমি প্রেজেন্ট করতে পারি, নিউ জেনারেশনের যদি সেটা ভালো লাগে, নতুন ছেলে মেয়েদেরকে, তারা সেভাবে সেটাকে ভালো করে নেবে, তারা শিখবে সেটা দিয়ে, নতুন ভাবে আবার নতুন একটা মিউজিক ক্রিয়েট হবে। তো এইগুলোই চলছে। ওকে, আচ্ছা তুমি এত ধরনের যে ইনস্ট্রুমেন্ট বাজাও, এগুলো কি আলাদা আলাদা করে সবকিছু শেখা, নাকি সব নিজের থেকেই শিখেছো কোনো না কিছু? গিটারটা যেমন নেপাল স্যারের কাছে শিখেছিলাম, 6 মাস শিখেছিলাম, তারপরে আমার নিজেই শিখেছি, মানে নিজেই ইউটিউব দেখে দেখে যেই গান গাইবো সেই গানের কর্ডস দেখা বা ওগুলো নিয়ে একটু দেখা। আর আমার যেটা মনে হয়, আর বাকি যে ইনস্ট্রুমেন্ট গুলো যেগুলো রয়েছে সেগুলো ইউটিউব দেখে শিখেছি, কখনো কোনো বন্ধুর কাছ থেকে সাজেশন নিয়ে শিখেছি। আর হারমোনিয়াম তো ছোটবেলা থেকেই জানি, সেটা হারমোনিয়াম, তো ওগুলোর জন্য পিয়ানোটাতে কোনো অসুবিধা হয় না, পিয়ানো আমি বাজাতে পারি। তো কর্ডস সেগুলো নিজেই বাড়িতে ইউটিউব দেখে এগুলোতে শেখা। তো আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা সিঙ্গারের, মিউজিশিয়ানদেরই সব রকম ইনস্ট্রুমেন্টের একটা নলেজ থাকা উচিত, তাতে তাদের মিউজিক্যালি ভীষণ গ্রো করে তারা। আমি আজকে একটা গান, এটা হয়তো যারা সিঙ্গার তারা খুব রিলেট করবে, কোনো একটা গানের কোনো একটা ডাইনামিক বলে, যে আমরা যে গানের বিভিন্ন রকম ফিল দিই, তো সেটাকে ডাইনামিক বলে। সেই ডাইনামিকটা না বিভিন্ন ইনস্ট্রুমেন্টের সাথে কানেক্টেড থাকে। কোনো গানে একটা ভায়োলিন যেভাবে বাজে সেই রকম ভাবে কোনো একটা গানের চলন হয়। তো সেইটা হচ্ছে, তুমি যদি একটা ইনস্ট্রুমেন্টের নলেজ থাকে কোথাও একটা দিয়ে, সেটা তোমাকে খুব হেল্প করবে। তার সাথে সাথে ইনস্ট্রুমেন্টের সাথে গান গাওয়াটাও একটা বিশাল বড় স্কিল, সেটার জন্য ভীষণ প্রিপারেশনের দরকার হয়। কারণ একসাথে তোমার দু জায়গায় মাইন্ডটা চলবে, তোমার ইনস্ট্রুমেন্টও চলছে, তার সাথে তোমার গলাতেও।
তো এটা একটা খুব ডিফিকাল্ট কাজ, যেটা জি টিভিতে গিয়ে আমাকে মোটামুটি ওরা মানে আমি করেছিলাম সেটা, যে একসাথে প্রায় দুটো ইনস্ট্রুমেন্ট বাজিয়েছি, 3টে ইনস্ট্রুমেন্ট বাজিয়েছি এক একটা গানে এরকম করে পার্ট একদম। করে। তো সেইগুলো যেমন আমার ভালো লাগে এগুলো করতে, নতুন নতুন জিনিস করতে, সেগুলো করেছিলাম তখন। ওকে, আচ্ছা, লাইভ শোতে যখন গান করছো তখন এক ধরনের নার্ভাসনেস থাকে, আবার যখন তুমি পাবলিকের সামনে গিয়ে লাখ লাখ মানুষ যখন দাঁড়িয়ে তোমার গান শুনছে তখন আলাদা ধরনের নার্ভাসনেস। তো ওই তখন যে স্টেজে ওঠার আগের মুহূর্তটা, ওই জিনিসটা কিভাবে তুমি নিয়ে ওঠো, যে কনফিডেন্সটা কোথা থেকে আসে? স্টেজে ওঠার আগের মুহূর্তটা দু জায়গাতেই সেম, নার্ভাসনেসটা চূড়ান্ত থাকে। ওই সময় গলা শুকিয়ে যাচ্ছে, এরকম হয়েছে আমার, যেমন ভয় হলে আমি একটা ঢোক ঢোক হবেই, গানের মাঝখানেই হবে, মানে এমন একটা জায়গা হবে সেখানে ওটাকে কেউ ওড়াতে পারবে না, মানে সেটা বুঝতে পারবে যে এটা কিছু একটা হলো, তার ঢেকুর উঠলো বা কিছু একটা হবে, গলা হঠাৎ করে চোখ খেয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো নার্ভাস তো ভীষণ পরিমাণে লাগে। যখন কোনো রিয়ালিটি শোতে স্টেজে উঠছি, ওটাতে যে পুরো যে গানটা গাইছি, গানটার পরেও যে কমেন্টস অব্দি হচ্ছে, ইভেন সেখান থেকে হেঁটে যাবার এসে বসছি, ততটাও নার্ভাসনেস থাকে ওই পুরো মানে টাইমটাতেই, পুরোটা নার্ভাস থাকে। কিন্তু যখন লাইভ শোতে পাবলিকালি যখন আমি গান শোনাচ্ছি, তখন কি প্রথম দুটো গানে একটু নার্ভাসনেসটা ভীষণ কাজ করে, তো তারপর থেকে ইউজ টু হয়ে যায় ব্যাপারটাতে, কমফোর্টেবল জোনে চলে আসলাম, কমফোর্টেবল হয়ে গেলাম যে এটা এখানে এরকম অডিয়েন্স, এখানে এরকম লোক আছে, এরকম এই ধরনের গানগুলো গাইতে হবে, তো এইভাবে হলেই হবে। কিন্তু ওটাতে যদি ওয়ান টেক আর একটা গানই হবে, তোমাকে বেস্ট গাইতে হবে, সেটার সাথে মানে মোটামুটি একটা মাথায় ভীষণ টেনশন চলে। আচ্ছা, যে পাবলিকের সামনে যখন গানগুলো গাচ্ছ, তখন কি পাবলিকের ডিমান্ডে গান গাচ্ছ, নাকি তোমার কোনো আলাদা প্লে লিস্ট আছে যে এইগুলো এই গানগুলোই বাজবে, তোমার টিম যেগুলো নিয়ে যাচ্ছে? দুটোই হয়। আমি গিয়ে আগে আমার মনের মতন গান শোনাই, সাথে সাথে পাবলিকের মানে অডিয়েন্সদের অনেক রিকোয়েস্ট থাকে, সেগুলো মাঝে মাঝে গাইছি, আবার আমার নিজের মতন গাইছি, দুটো মিলিয়ে মিশেই হয়। ওকে, আচ্ছা, ফিউচারে ড্রিম কোলাবোরেশন কি আছে? ফিউচারে ড্রিম কোলাবোরেশন আপাতত নিজের গানে ফোকাস করছি, ফিউচারে যদি গান গাইতে হয় তাহলে অরিজিৎ সিং এর সাথে গান গাইবো, এটা ভীষণ ইচ্ছা। আমি জানি না কবে কি পূরণ করতে পারবো, কিন্তু ইচ্ছা তো আছে। কোনোদিনও সামনাসামনি দেখা হয়েছে? না, হয়নি, এখনো অবধি হয়নি, সেই সৌভাগ্যটা আমার এখনো হয়নি, আশা করি হয়ে যাবে। ওকে, আচ্ছা, ফিউচারে তোমার কি কি আসছে আপ নেক্সটে? তোমার ইন্ডিপেন্ডেন্ট কি গান আসছে, বা লেভেলস এর কি কি গান আসছে? লেভেলস এর গান আসছে কিছু কিছু, রবীন্দ্রসঙ্গীত, কিছু ফোকস আসছে, তার সাথে সাথে আমার নিজের চ্যানেলে প্রচুর গান আসছে। এই বছর যেমন আমি আমার চ্যানেল থেকে প্রচুর গান রিলিজ করবো ভেবেছি, কারণ যেটা তুমি বললে ফোকাস করবে ইউটিউবের উপর নিজের। একদম, তো সেক্ষেত্রে আমার এখন চ্যানেল, ব্লগ চ্যানেল আছে, লাইভ শো একটা চ্যানেল হয়েছে, এরপরে একটা চেষ্টা করবো আরো কিছু কিছু চ্যানেলস আরো আসছে, সেগুলো নিয়ে প্রিপারেশন চলছে পুরোটাই। তো এর সাথে সাথে মিউজিক প্রোডাকশনটা নিয়েও একটা ভীষণ ইচ্ছা রয়েছে, তো সেটা আমি যেমন করছি, টুকটাক নিজের কাজগুলোই করছি, আর তার সাথে কম্পোজ করা, লেখা, গান লেখাটা তো রয়েছে আমার সাথে, তো এইগুলো হচ্ছে। আচ্ছা, যাদের সঙ্গে সারেগামাপা করেছিলে, হিন্দি হোক বাংলা হোক, তাদের সাথে যখন দেখা হয় তখন কি আবার সেই পুরনো কথাগুলো আলোচনা হয়, যে এইটা হয়েছিল ওটা হয়েছিল? একদম হয়, একদম হয়, এখনো অবধি সেই দেখা হলে ভাই দেখেছি সেইবারে মনে আছে সেটা, এইটা করেছিলাম আমরা, এরকম গেছিলাম, আমাদের যেমন এরকম প্রচুর ঘটনা আছে। যেমন আমাদের বাংলার যখন সারেগামাপায় ছিলাম, তখন আমি, সুমন আর অঙ্কিতা একবার শপিং করতে বেরিয়েছি, আর শপিংটা করেছি তখন সদ্য সদ্য চলছে আমাদের, আর ওই সময়টাতে অঙ্কিতা কি একটা জামা কাপড় নিয়ে নিয়েছে, ওর কাছে টাকা নেই, আমার কাছেও টাকা নেই, সুমনের কাছেও টাকা নেই, নিয়ে নিয়েছে ও জামা কাপড় নিয়ে নিয়েছে, বিলিং হয়ে গেছে, ওরা বলছে বিল হয়ে যাওয়ার পরে তো এখন তো আমরা ইয়ে করতে পারবো না, এমন একটা সময় বলেছে ভাই টাকা শেষ হয়ে গেছে, আমরা কি করবো, মানে তখন সুমন পকেট থেকে খুচরো পয়সা বের করছে, 10 টাকা বা 2 টাকার কয়েন, 3 টাকার এরকম করে বের করে করে আমরা জোগাড় করেছি, তারপরে একটা স্টোরের একজন ম্যাম আমাদেরকে চিনতে পেরেছিল, সে টাকা দিয়ে দিয়েছিল, তখন অঙ্কিতা তারপরে বলে ওর বাবার কাছ থেকে টাকা নিয়ে পরে ওনাকে দিয়েছে। তো এইরকম মানে এরকম কিছু কিছু ঘটনা আছে যেগুলো হয়েছে, এমন সিচুয়েশন পুরো স্টোর এদিক থেকে ওদিকে আমরা দৌড়াদৌড়ি করছি, এরকম হিন্দিতেও আছে, যাচ্ছি এখানে যেতে যেতে হঠাৎ করে বলিনি কাউকে, আমরা বাইরে বেরিয়ে গিয়ে একটা জায়গায় খেতে চলে গেছি, বাইরে হুটহাট করে বেরিয়ে গিয়ে কোথাও ঘুরে আসা, রাত্রেবেলা সবাই ঘুমিয়ে পড়েছে, তারপর বেরিয়ে গেছি হোটেল থেকে, গিয়ে বেরিয়ে গিয়ে ঘুরে আসছি, ওখানে তো বিচ ফিচ অনেক জায়গায়, সমুদ্র তো কাছেই,
এই ঘুরে চলে আসলাম, কেউ জানতেও পারেনি। ভোরবেলা ঢুকছি, ওদিকে সকালবেলা 8টা থেকে আবার গ্রুমিং শুরু, মানে ঘুমই হয়নি। একদম। এদিকে সবাই ভাবছে শরীর টরীর খারাপ, এরকম হয়েছে যে বলছি আমার খুব শরীর খারাপ, আজকে না উঠতে পারবো না, কারণ আমি সেদিনকে আমার ইচ্ছা করছে না গ্রুমিং করতে। তো এইরকম শয়তানি গুলো চলতেই থাকে, এই মজাগুলো করি, ভীষণ করেছি। আচ্ছা, তোমাদের যে লাইভ শোতে যে ড্রেস গুলো দেয়, হুম। ওগুলো কি প্রোডাকশনের থাকে না নিজেকে টাকা না, দিয়ে? ওদের থাকে, ওদের থাকে। যখন অডিশন অব্দি আমারই ড্রেস পরে আমি সেগুলো পারফর্ম করেছি, সেটা এর আগেও তাই হয়েছে। মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে সবকিছু? সেটা ওদের, Okay. মেকআপ টেকআপ সব ওদের থাকে। কিন্তু তারপর থেকে যেগুলো হয় মেকওভার যা করে সেটা টোটালি ওদের, পুরোটাই ওদের। থাকা, খাওয়া, সাজগোজ করা, কোথায় দিয়ে কোথায় যাব, এগুলো সম্পূর্ণটা ওদের। থ্যাংক ইউ সো মাচ স্নেহা, তোমাকে এখানে Thank you. পডকাস্ট বেলাতে আসার জন্য। তোমার এখানে এসে কেমন লাগছে? আমার ভীষণ ভালো লাগছে। সব থেকে বড় কথা, নিজের মনের কথাগুলো, যেই কথাগুলো হয়তো আমরা কখনো আলোচনা করি না বা কারোর কাছে বলি না, সেগুলো বলতে পেরে ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। ভবিষ্যতেও আমরা আশা করব তোমাকে নিয়ে আরো পডকাস্ট করার। একদম, আরো অনেক একদম। কথা রয়ে গেছে যেগুলো এখনো এখানে ডিসক্লোজ করা যায়নি, নিশ্চয়ই। সেগুলো ভবিষ্যতে আমরা করব। তো বন্ধুরা, আজকের মতন পডকাস্ট আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও, লাইক করে দাও। আরো এরকম ধরনের পডকাস্ট দেখতে চাইলে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে যে আমরা এরকম ধরনের পডকাস্ট দেখতে চাই। আমরা নিশ্চয়ই নিয়ে আসবো তোমাদের জন্য। তো আজকের জন্য বাই বাই।